আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অন্যরকম পাঠশালার নতুন লেকচার সিরিজ অসীম ধারায় তোমাদের সবাইকে স্বাগতম। আমরা শুরু করছি আমাদের লেকচার 1 অনুক্রম এবং ধারা পরিচিতি দিয়ে। তো এটা দিয়ে মূলত অসীম ধারা আসলে স্টার্ট করতে হয় তোমাদের বইয়ে যেভাবে শুরু করা হয়েছে। প্রথমে আমাদের আসলে জানা দরকার যে অনুক্রম জিনিসটা কি। আমরা ডেফিনিশনটা একবার একটু রিভিউ করি। যে দেখো কতগুলো রাশিকে একটি বিশেষ নিয়ম অনুসরণ করে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। একটি বিশেষ নিয়ম অনুসরণ করে যদি এমনভাবে সাজানো হয় যে তাদের প্রত্যেকটি রাশি তার পূর্বের এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত জানা যায়, তাহলে এই ধরনের রাশিগুলোকে আমরা একত্রে অনুক্রম বলি। জিনিসটা আসলে সোজা বাংলায় কি বোঝাচ্ছে এটা তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যে ধরো আমরা কতগুলো সংখ্যাকে নিলাম, সংখ্যাগুলোকে যদি আমরা এমনভাবে নেই যে প্রত্যেকটা সংখ্যা এবং তার পরের সংখ্যা তাদের মধ্যবর্তী যে গাণিতিক সম্পর্কটা সেটা থ্রু আউট দ্য টাইম যদি সবসময় বজায় থাকে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অনুক্রম। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরো আমি যদি এখানে লিখি যে এক্সাম্পলের ভিতরে লেটস সে 1 3 5 7 9 এবং এভাবে ধরো চলমান। এইখানে দেখো এর ভিতরে যদি আমি একটু অ্যানালাইসিস করি, যখন আমি 1 নিচ্ছি, 1-এর সাথে যখন আমি +2 করব তখন কিন্তু আমি 3 পাচ্ছি। আবার 3-এর সাথে যখন আমি 2 যোগ করছি আমি পাচ্ছি 5। 5-এর সাথে যখন আমি 2 যোগ করছি আমি পাচ্ছি 7। সিমিলারলি 7-এর সাথে যখন আমরা 2 যোগ করছি আমরা কিন্তু পাচ্ছি 9। এবং এর পরবর্তী যে পদগুলা সেগুলো কিন্তু এই একই নিয়ম অনুসরণ করেই আসবে। তাহলে যে বিশেষ সম্পর্ক নামক টার্মটা আমি যে উল্লেখ করলাম এটা আসলে কি? সম্পর্কটা হচ্ছে এইটা +2, অর্থাৎ প্রতিটি পদ এর সাথে যখন আমরা +2 করব তখন কিন্তু আমরা তার পরবর্তী পদগুলোকে পাব। পরবর্তী পদ। তো এই যে বেসিক রিলেশনটা, অর্থাৎ এই যে +2টা, এই নিয়ম মেনে কি আমরা সব পদগুলো পেয়ে যাচ্ছি না? এইভাবে সিস্টেমেটিকলি যখন আমরা সুন্দর করে অ্যারেঞ্জ করে কতগুলো সংখ্যাকে লিখে যাব, এই জিনিসটাকে আমরা আসলে বলি অনুক্রম। বাট অনুক্রমের একটা ডিফাইনিং ফিচার হচ্ছে এখানে শুধু তুমি সংখ্যাগুলোকে লিখেই যাবা, তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা করতেছি না। যেমন ধরো এই জন্যই কিন্তু আমরা সংখ্যাগুলোর মাঝখানে কমা 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 দিয়ে চলে যাচ্ছি। এর ভিতরে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন নাই, শুধুমাত্র তাদের ভিতরে একটা ডেফিনিট রিলেশন আছে, যে রিলেশনের ভিত্তিতে তারা প্রগ্রেস করে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে অনুক্রম। তো এটা এক ধরনের অনুক্রম দেখালাম। আমরা আরেকটা টাইপের অনুক্রমও কিন্তু এখানে দেখাতে পারি। সেটা কি রকম চলো একটু দেখি। আরেকটা অনুক্রম ধরো আমরা এভাবে লিখতে পারি, আচ্ছা ওই সাইডেই লিখি, ওই সাইডে বেটার। ধরো আমরা এখানে লিখলাম যে 1 3 9 27 ব্লা 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 ব্লা। একটু দেখো তো পূর্বের যে অনুক্রমটা আমরা লিখেছিলাম একই প্রসেস ফলো করে এই অনুক্রমটাকে প্রগ্রেস করানো যাবে কিনা? একটু ভালো মতো খেয়াল করলে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবা যে হ্যাঁ এটা কিন্তু যাবে না। কারণ এখানে জাস্ট প্রতিটা পদকে 2 দ্বারা যোগ করলেই কিন্তু আমরা পরবর্তী পদটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা যোগের মতো করে বাড়তেছে, যোগের ক্রমানুসারে বাড়তেছে। এইখানে এসে দেখো প্রতিটা পদের মাঝখানের দূরত্বটা আমরা একটু দেখি। যখন আমি 1 আর 3 নিয়ে চিন্তা করব, এদের ভেতরকার ডিস্টেন্স কত? এদের ভেতরকার পার্থক্য হচ্ছে 2। আবার যখন 3 আর 9 নিয়ে চিন্তা করছি তখন তাদের মাঝখানে হচ্ছে 7। আবার যখন 9 আর 27 নিয়ে চিন্তা করছি তখন তাদের মাঝখানে হচ্ছে 16। তো তোমরা এটা দেখে মনে হয় অলরেডি বুঝে গিয়েছো এরা কিন্তু সরল রৈখিকভাবে আগাচ্ছে না প্রথম অনুক্রমের মতো। ইনস্টেড তাদের মধ্যকার যে অন্তরটা সেটাও কিন্তু মানে মানে একটা ক্রমান্বয়ে বেড়ে চলেছে আর কি। তো এই জিনিসটাকে সলভ করার উপায় কি? এই জিনিসটাকে সলভ করার উপায় হচ্ছে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগানো। কিরকম? দেখো প্রথম পদ যদি আমরা 1 নেই এবং তার সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা কি পাই? যেহেতু যোগের অ্যাপ্রোচ দিয়ে আমরা এটাকে সলভ করতে পারছি না, যদি আমরা প্রথম পদের সাথে 3 গুণ করি 1-এর সাথে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 3। সিমিলারলি 3-এর সাথে যখন আমরা 3 গুণ করব আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 9। অ্যাট দ্য সেম টাইম 9-এর সাথে যখন আমরা 27কে গুণ করছি, 9-এর সাথে যখন আমরা 3কে গুণ করছি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 27।
এবং এইভাবে কিন্তু বাকি পদগুলোকে আমরা ডিরাইভ করে নিয়ে আসতে পারি। তার মানে এখানে সম্পর্কটা আসলে কি? এখানে সম্পর্কটা হচ্ছে প্রতিটি পদ এর সাথে 3 গুণ করলে আমরা পরবর্তী পদকে পাচ্ছি। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে 2 ধরনের অনুক্রম তোমাদেরকে আমি দেখালাম, জাস্ট ফর গিভিং ইউ আইডিয়া যে অনুক্রম আসলে কি। অনুক্রম জাস্ট সাজিয়ে লেখা ছাড়া আর কিছুই না, এর ভিতরে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন নাই, যার কারণে হচ্ছে আমরা কিন্তু অনুক্রমের ভিতরে শুধু কমা কমা দিয়ে সংখ্যাগুলোকে আলাদা করে ফেলছি, আর কিছুই না। বাট এখানে কিন্তু 2টা ক্লাসিফিকেশন আছে, 2টা এক্সাম্পল দেখানোর উদ্দেশ্য হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে খেয়াল করো যোগ আকারে কিন্তু আমাদের সংখ্যাগুলো বাড়তেছে। এই যে যোগ করে করে সংখ্যাগুলোকে বাড়তেছে, এই ধরনের অনুক্রমকে আমরা বলি সমান্তর অনুক্রম। আবারও রিপিট করতেছি, যখন আমার প্রতিটা পদের সাথে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে পরবর্তী পদগুলোকে পাওয়া যায়, তখন সেই ধরনের অনুক্রমকে আমরা বলবো সমান্তর অনুক্রম। তার মানে কি, প্রথম যে উদাহরণটা দিলাম এটা আসলে কিসের উদাহরণ? এটা হচ্ছে আমাদের সমান্তর অনুক্রমের উদাহরণ। সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রম। ওকে, এবার পরের এক্সাম্পলটা একটু খেয়াল করো। এখানে কিন্তু আমার সংখ্যাগুলো যোগ আকারে বাড়ছে না, রাদার কিন্তু কোনো একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করার মাধ্যমে আমরা পরবর্তী সংখ্যাগুলোকে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 এর সাথে 3 গুণ করলে 3 একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে কিন্তু আমাদের সংখ্যাগুলো আগাচ্ছে। এই যে গুণ করে আমরা অনুক্রমের প্রতিটা পদকে নিয়ে আসতে পারছি, গুণের মাধ্যমে করছি বিধায় এই ধরনের অনুক্রমকে আমরা বলি আসলে গুণোত্তর অনুক্রম। তার মানে সেকেন্ড যে এক্সাম্পলটা আমি এখানে প্রোভাইড করেছি এটা কিন্তু আসলে গুণোত্তর অনুক্রমের একটা এক্সাম্পল। তাহলে এই অনুক্রমটার নাম কি? এই অনুক্রমটার নাম হচ্ছে গুণোত্তর অনুক্রম। গুণোত্তর অনুক্রম। ওকে, তো এটা ছিল অনুক্রমের বেসিক 2টা ক্লাসিফিকেশন। তোমরা খেয়াল করলে দেখবা তোমাদের বইও প্রবাবলি এই 2টা টার্মের ব্যাপারে কোনো কিছু বলা নাই, বাট বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা মোটা দাগে অনুক্রমকে এই গুণোত্তর এবং সমান্তর অনুক্রমে ডিভাইড করতে পারি। আমার মনে হয়েছে এটা তোমাদের জেনে রাখা ভালো, এই জন্য টপিকটা তোমাদের সামনে মেনশন করলাম। তো অনুক্রমের টপিকটা খুবই সিম্পল ছিল, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসি অনুক্রমের সাধারণ পদে। তো দেখো একটু আগে কিন্তু আমরা যে বিশেষ সম্পর্কের দ্বারা, গাণিতিক সম্পর্কের দ্বারা অনুক্রম তৈরি হয় সেটা নিয়ে কিন্তু ডিসকাস করেছি, বাট সেই সেম জিনিসটাই কিন্তু একটা কমন পদ বা সাধারণ পদের মাধ্যমে আমরা কিন্তু নির্ণয় করে দেখাতে পারি যে হ্যাঁ এই একটা সাধারণ পদ, এই সাধারণ পদের ভিতরে যদি আমি চলকের মান 1 2 3 4 5 6 বা আমার ইচ্ছা মতো নেই, আমি কিন্তু অনুক্রমের অমুক 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 পদকে পেয়ে যাব। এটাই হচ্ছে আসলে সাধারণ পদে প্রকাশ করার উদ্দেশ্য। তো সাধারণ পদ আমরা আসলে কিভাবে বের করতে পারি, এইখানে তোমাকে কিছু পয়েন্ট একটু খেয়াল রাখতে হবে, একটু ভালো মতো শোনো। পয়েন্টগুলো হচ্ছে যে অনুক্রমের ভিতরে প্রথমেই তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কোন পদগুলো আসলে ধ্রুবক। ধ্রুবক পদগুলোর বৈশিষ্ট্য কি? অনুক্রমের যেই পদগুলোই তুমি নেও না কেন, এর ভিতরকার যে ধ্রুবক কম্পোনেন্ট তার ভিতরে কিন্তু কখনো কোনো ধরনের পরিবর্তন আসবে না। তার মানে তার উপরে কি সাধারণ পদ বা কোনো চলক অ্যাপ্লাই করার কোনো দরকার আছে? আসলে কিন্তু কোনো দরকার নেই, তারা তাদের মতোই থাকবে। আমরা মেইনলি অনুক্রমের ভিতরে লক্ষ্য করব যে কোন পার্টটা পরিবর্তনশীল, কোথায় আমাদের সংখ্যা বাড়ছে, কিভাবে বাড়ছে, সে কি গুণ আকারে বাড়ছে না যোগ আকারে বাড়ছে নাকি ঘাত আকারে বাড়ছে, এই পরিবর্তনশীল অংশগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে এবং খেয়াল রাখার মাধ্যমে তাদের যে সাধারণ পদটা সেটাকে একটা ডেফিনিট চলকের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো আমরা তোমাদের বইয়ের নিয়মটাই অনুসরণ করব, আমরা হচ্ছে এই চলকটাকে এন নাম দিয়ে ব্যাখ্যা করব আর কি। তো কয়েকটা এক্সাম্পল দিলে আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আমি একদম ব্রেকডাউন করে তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি। যে দেখো প্রথম যে অনুক্রমটা এখানে দেওয়া সেটা হচ্ছে 1/2, 1/2 স্কোয়ার, 2 টু দ্য পাওয়ার 3, 2 টু দ্য পাওয়ার 4। এটাকে আসলে ব্রেকডাউন করার দরকারও পড়ে না। 1/2, 2 টু দি পাওয়ার 1 আর 2 আসলে একই জিনিস, তো আমি এখানে জাস্ট একটা 1 লিখে দিলাম। তোমরাই এখন এই অনুক্রমটা দিকে একটু তাকায় বলো তো এখানে আসলে ধ্রুবক কোনগুলা আর পরিবর্তনশীল কোনগুলা। একটু ভালো মতো খেয়াল করলে দেখবা যে আমি যত টার্মই নেই না কেন সবগুলো টার্মে আমার এই ভগ্নাংশের যে লব অর্থাৎ 1 তার কিন্তু কোনো ধরনের পরিবর্তন নেই।
তার মানে থ্রু আউট দ্য সিকোয়েন্স সে কিন্তু একই থেকে যাবে, রাইট? নিচে যে ঘাতযুক্ত টার্মগুলো আছে সেগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে এখানে দেখতে পারবা যে আমার যে ভিত্তি অর্থাৎ 2 সেটাও কিন্তু আমার থ্রু আউট দ্য টাইম কনস্ট্যান্ট। এখানেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন নেই, সে সবসময় 2 ছিল এবং সবসময় 2ই থাকবে। যেই জায়গাতে আমরা গ্র্যাজুয়াল পরিবর্তনটা নোটিস করতে পারি সেটা হচ্ছে ঘাতের মধ্যে। ঘাতের মধ্যে তোমরা দেখবা যে প্রথম টার্মে আছে 1, তারপর আছে হচ্ছে 2, দেন 3, 4 এবং যত আমরা প্রগ্রেস করব ওই কিন্তু ন্যাচারাল সংখ্যার মতো ততই বাড়তে থাকবে। তো আমরা আসলে এখানে পরিবর্তনটা কোথায় নোটিস করতেছি? আমরা পরিবর্তনটা দেখতেছি আসলে ঘাতে। ঘাতের জায়গায় আমরা দেখতে পারতেছি প্রথমে আসতেছে 1, দেন 2, দেন 3, দেন 4 এবং এটা চলমান থাকবে। তো দেখো এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা জাস্ট স্বাভাবিক সংখ্যা। তা আমি পুরা জিনিসটাকে কি আসলে একটা কমন টার্ম n দিয়ে রিপ্লেস করে দিতে পারি না? পুরা জিনিসটাকেই কিন্তু আমরা n দিয়ে রিপ্লেস করে দিতে পারি এবং পরবর্তীতে n এর মান যত নিব আমরা কিন্তু অনুক্রমের ঠিক সেই পদটাই পেয়ে যাব। তাহলে এইটাকে যদি আমরা একটা সাধারণ পদের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা হবে ধ্রুবকগুলোকে সেম রেখে 1 1 এর মতোই থাকলো, ভগ্নাংশ দিয়ে 2 ও 2 এর মতো থাকলো, জাস্ট ঘাতের জায়গায় আমরা একটা চলক বসাবো যেটা হচ্ছে n। এটাই হচ্ছে আমার এই অনুক্রমের জন্য সাধারণ পদ। এবং সাধারণ পদগুলো মেইনলি এভাবেই বের করতে হয়। এটা বের করার জন্য আলাদা কোনো ম্যাথমেটিক্যাল সূত্র নাই, রাদার তোমাকে অনুক্রমে বা প্রশ্নে যেই অনুক্রমের পদগুলো দেওয়া থাকবে সেগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে, অবজারভেশন করার মাধ্যমে আসলে বের করতে হবে যে তাদের মধ্যকার সম্পর্কটা কি, তার উপরে ভিত্তি করে সাধারণ পদ তৈরি করতে হবে। ওকে, তো এটা ছিল আমাদের প্রথমটা, খুবই সিম্পল, এই জন্যই উপরে রাখছি, সিম্পল দিয়ে শুরু করা বেটার। এরপর আমরা চলে আসি 2 নাম্বারটাতে। 2 নাম্বারটা একটু খেয়াল করো যে তুমি একটু লবের দিকগুলোতে তাকাও। আমরা দেখতে পাচ্ছি 1, 3, 5, 7, এরা আসলে কি? এরা কিন্তু সবাই এক একটা বিজোড় সংখ্যা, রাইট? সবাই বিজোড় সংখ্যা। নিচে যদি চলে আসি আমরা দেখতে পারতেছি 2, 4, 6, 8, এরা কি? এরা কিন্তু জোড় সংখ্যা। তো আমার ভগ্নাংশগুলো যেগুলো দেওয়া সবগুলোরই লবের ভিতরে থাকতেছে বিজোড় সংখ্যা এবং তারা প্রগ্রেসিভ, মানে প্রথমে 1, তারপর 3, তারপর 5, তারপর 7। আর হরের ভিতরে আমরা দেখতে পারতেছি জোড় সংখ্যা, তারাও কিন্তু প্রগ্রেসিভ, তো তারা চলমান থাকবে। এখন ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি বিজোড় সংখ্যার কিন্তু একটা খুবই সাদামাটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে বিজোড় সংখ্যাকে আমরা প্রকাশ করি এইভাবে, 2n - 1। জোড় সংখ্যাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে শুধুমাত্র 2n দ্বারা, রাইট? এখন n এর মান এখানে 1, 2, 3 বসাও তো তুমি যাবতীয় জোড় সংখ্যার বিজোড় সংখ্যাগুলো পেয়ে যাচ্ছ। তো যেহেতু এটা ভগ্নাংশ আকারে দেওয়া, আমি একবারে এখানে লিখে দিতে পারি যে আমার এখানে কমন যে টার্মটা সেটা হবে হচ্ছে 2n - 1 ডিভাইডেড বাই 2n। এখন আমরা চাচ্ছি যে আমরা যে সাধারণ পদটা লিখলাম এটাকে একটু অনুক্রমের ভিতরে ভেরিফাই করে দেই। তো ভেরিফাই করার জন্য আমাকে একটু ব্যাক ক্যালকুলেশন করতে হবে। এই ব্যাক ক্যালকুলেশন করাটা খুবই সোজা, তুমি তোমার মতো করেই একটু মিলাও। তুমি যদি এখানে n এর মান 1 দাও তাহলে কি হয়? প্রথমে আসে হচ্ছে 1, নিচে আসে হচ্ছে 2, তার মানে কি? এটা আমরা পাচ্ছি যখন n এর মান 1, তাই তো? সিমিলারলি তুমি যদি n এর মান 2 দাও, এখানে আসবে 2 2 4 -1 3, আর এখানে চলে আসবে 4। সেটা আমরা পাচ্ছি কখন? এটা আমরা পাচ্ছি যখন আমাদের n এর মান হচ্ছে 2। যদি 3 বসাও তাহলে 3 2 6 - 1 5, আর নিচে থাকবে হচ্ছে 6। এটা আমরা পাচ্ছি হচ্ছে n এর মান 3 এর জন্য। আর ফাইনালি যদি আমরা 4 নিই, 4 2 8 - 5 7, আর নিচে থাকে হচ্ছে 8, এটা আমরা পাবো হচ্ছে n এর মান 4 এর জন্য। সিমিলার বইতে তুমি n এর মান যতই নাও না কেন, তুমি কিন্তু অনুক্রমের রিকোয়ার্ড যে পদগুলো সেগুলোকে জাস্ট এই n এর ভ্যালু ইনপুট করার মাধ্যমে পেয়ে যাবা খুব ইজিলি। তো আমাদের এই সাধারণ সূত্রটা যে কারেক্ট ছিল এটাই কিন্তু আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করে প্রমাণ করার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু থার্ড যে অনুক্রমটা দেওয়া এটার দিকে একটু তাকাই। এটা দেখতে একটু বিদঘুটে মনে হতে পারে কারণ এর ভিতরে প্যাটার্ন খোঁজাটা একটু মুশকিল, বাট হ্যাঁ, তুমি যদি কোনো অনুক্রমের প্যাটার্নকে খুব সহজে ডিটেক্ট করতে চাও এটার একটা মাত্র উপায় হচ্ছে তোমাকে বেশি বেশি করে একটু প্র্যাকটিস করতে হবে। আমার বিশ্বাস তোমাদের বইয়েও হচ্ছে প্রপার অ্যামাউন্টের প্র্যাকটিস দেওয়া আছে, প্লাস তোমরা কিন্তু অনেক সাপ্লিমেন্ট দেখেও অনেক অনুক্রম থেকে সাধারণ পদ নির্ণয়ের ম্যাথগুলোকে প্র্যাকটিস করে দেখতে পারো। এটা করার মাধ্যমে তোমাদের অবজারভেশন স্কিলটা বাড়বে, তোমরা যে কোনো কমপ্লেক্স জিনিস দ্রুত সলভ করতে পারবা বলে আশা করি। 3 নাম্বারটা যদি আমরা সলভ করি, দেখো উপরে যে ওয়ানগুলা এরা সবসময় ধ্রুবক, এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই,
কিন্তু আমরা এই নিচের টার্মগুলোকে একটু মডিফাই করে লিখতে পারি। দেখো এই টোটাল অনুক্রমকে যদি আমি আবার একটু লিখি, এটাকে কি এভাবে লেখা যায় যে প্রথমটা যেটা 1/1 স্কোয়ার প্লাস 1 লেখা যায়, কিন্তু মান কত হয়? 1/1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তার মানে 1/2 আমাদের হয়ে গেল। দ্বিতীয় পদটাকে যদি আমি লিখি 1/2 স্কোয়ার প্লাস 1, দেখো তো মিলল কিনা? 1/2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1 করলে 5, এটাও কিন্তু আমাদের মিলে গেছে। এটা আমরা লিখতেছি হচ্ছে 1/5 এর জন্য। এটাও মেনশন করা আমার মনে হয় উচিত, পরে তোমরা যারা রেকর্ড দেখবো তারা ভালো করে দেখতে পারবো। আর এটা হচ্ছে আমরা লিখলাম 1/2 এর জন্য। আচ্ছা, থার্ড যেটা 1/10, এটার জন্য এতক্ষণে আশা করি তোমরা বুঝতে পারবা আমি কি লিখতে যাচ্ছি। এখানে আমি লিখবো হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1। দেখো একটা প্যাটার্ন কিন্তু আমাদের চোখে পড়ছে অলরেডি। এটা 1/10 এর জন্য 9 + 1 = 10। ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে 1/17। এটা আমার মনে হয় আশা করি এতক্ষণে তোমরাই বলতে পারবা 4 স্কোয়ার প্লাস 1। কিসের জন্য? 1/17 এর জন্য। তাহলে এইবার আমরা একটু ভেরিফাই করি যে আমার এখানে পরিবর্তনশীল কোনটা আর পরিবর্তন হচ্ছে না কোনগুলো। আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে পরিবর্তন যেটা হচ্ছে না সেটা হচ্ছে এই 1 পরিবর্তন হচ্ছে না কোথাও। উপরের লবে যে 1 সেটা সবসময় সেম। আবার নিচে এখানে +1 যেটা, এটারও কিন্তু কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। পাশাপাশি আমরা যে ঘাতগুলোকে নিচ্ছি, ঘাতের যে পাওয়ার অর্থাৎ 2, এখানেও কিন্তু আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করতেছি না, এটা সব সময় 2 থাকতেছে। চেঞ্জটা আমরা মূলত দেখতে পাচ্ছি ভিত্তির ভিতরে। ভিত্তিতে দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার একটা ক্রম। সো এই জায়গাতে হচ্ছে আমাদের পরিবর্তনটা আসতেছে। এটা আমি একটু আলাদা করে লিখে রাখি যে আমার পরিবর্তন আসলে কোথায়। আমার পরিবর্তন আসতেছে হচ্ছে ভিত্তিতে। ভিত্তিগুলো কি? 1, 2, 3, 4 চলমান, তাই তো? তো এটাকে তো আমরা একটু আগেই দেখিয়েছি, এটাকে আমরা n দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তাহলে n দ্বারা রিপ্লেস করলে আমাদের যে সাধারণ পদ সেটা আসলে কি আসে? সেটা আসে হচ্ছে আমার এক তো ধ্রুবক 1 1 এর মতো থাকলো, এইখানে চলে আসবে n স্কোয়ার প্লাস 1। এই হচ্ছে আমাদের আনসার। তোমরা ভেরিফাই করে দেখতে পারো, 1 এর জন্য এটা আসে, 2 এর জন্য এটা আসে, 3 এর জন্য 3 নাম্বারটা, আর 4 এর জন্য 1/70। অন্য যে কোনো টার্ম বা n এর যে কোনো মান দিলে তোমরা অন্য পদগুলোও পেয়ে যাবে। ফাইনালি আমরা চলে আসি নিচেরটাতে। এটা দেখতে একটু কমপ্লেক্স মনে হতে পারে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পদে মাইনাস নাই, আবার তার পরের পদে আবার মাইনাস চলে আসছে। সবসময় মনে রাখবা, যখন কোনো অনুক্রমের ভিতরে তুমি মাইনাস যুক্ত কোনো পদ দেখবা, তখন বুঝতে হবে তোমাকে হয় সেখানে ত্রিগোণমিতি নিয়ে আসতে হবে, অথবা তোমাকে সেখানে -1 এর ঘাত নিয়ে কাজ করতে হবে। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবা। আমি এখানে আপাতত ত্রিগোণমিতির কোনো ব্যবহার দেখতে পাচ্ছি না, কারণ ত্রিগোণমিতি যদি ব্যবহার করতে হয় তাহলে ভ্যালুগুলো আরে একটু রেগুলার হইতো, মানে সুন্দর দেখতে হইতো আর কি, 0 1 0 -1 এরকম হইতো। বাট যেহেতু একটু হ্যাফাজার্ড, তা আমি এখানে মোটামুটি ধারণা করে নিতে পারতেছি যে এখানে আমাকে -1 নিয়েই কাজ করতে হবে। কিভাবে বুঝলাম? ওই যে আমি হচ্ছে প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত, এই জন্য আমি দেখে বুঝে গিয়েছি। তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। তা আমি একটু রিমডিফাইড আকারে লিখি। এই জিনিসটাকে যদি আমরা এভাবে লিখি, -1 টু দি পাওয়ার 1 - 1, যেহেতু প্রথম পদে আমার -1 মাইনাস নাই আসলে সামনে, তার মানে -1 এর পাওয়ার নিলেও সেটাকে আমার এমনভাবে নিতে হবে যাতে আমার -1 এর সামনে মাইনাসটা না থাকে পাওয়ারের পর আর কি। তো ঠিক আছে, 1 - 1 নেওয়ার পর আমি এখানে নিচ্ছি 1 আর এখানে নিচ্ছি হচ্ছে 2, তাই তো? গেল। তারপর এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেকেন্ড যে টার্মটা আছে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, -1 টু দি পাওয়ার 2 - 1। এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 কে আমরা একটু ভেঙে লিখি, 2 + 1 আকারে লিখি। একই জিনিস আমরা হচ্ছে এখানেও করব। এই 1 থাকলো উপরে, আমরা হচ্ছে তার নিচে 1 + 1 লিখব। এটা 2 থাকলো, তার নিচে আমরা 2 + 1 লিখব। থার্ড যে টার্মটা সেটার জন্য আমরা এখানে লিখি -1 টু দি পাওয়ার 3 - 1। 3 কে তার মতো রেখে আমরা 3 এর সাথে এখানে 1 যোগ করে দেই। ফোর্থ যেটা, এটাকে আমরা লিখি -1 টু দি পাওয়ার 4 - 1। 4 কে রেখে আমরা
4 প্লাস 1 নিলাম নিচে। এবারে তো আমরা যেভাবে আগে ওভাবেই আগাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার চেঞ্জগুলো আসলে কোথায় হচ্ছে। চেঞ্জগুলো আমার মূলত হচ্ছে এই যে এইখানে দেখো স্বাভাবিক সংখ্যার সিকোয়েন্স আমরা পেয়ে যাচ্ছি 1 2 3 4 এবং সো অন সো অন সো অন। স্বাভাবিক সংখ্যার একটা সিকোয়েন্স আমরা পাচ্ছি। উপরের লবের ভিতরেও কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যার একটা সিকোয়েন্স পাচ্ছি 1 2 3 4 এবং সেটা কিন্তু চলমান। ওকে, নিচে হরের ভিতরে +1টা কিন্তু আমাদের ধ্রুবক অলওয়েজ সেম থাকতেছে, বাট +1 এর সামনে যে সংখ্যাটা এইটা কিন্তু ওই সে স্বাভাবিক সংখ্যার সিকোয়েন্সেই চলছে 1 2 3 এবং 4। তার মানে পুরাটা যদি আমরা অ্যানালাইসিস করি আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনুক্রমের ভিতরে 3টা ডেফিনিট জায়গায় পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে আমার ঘাতের ভিতরে মাইনাসের আগে, আরেকটা হচ্ছে আমার লবের মধ্যে, আরেকটা হচ্ছে আমার হরের মধ্যে +1 এর আগে। তো এই 3টা জায়গাকে কি আমি n দ্বারা রিপ্লেস করতে পারি, কারণ তারা শুধুমাত্র হচ্ছে আমার ওই স্বাভাবিক সংখ্যারই হচ্ছে সিকোয়েন্স। তো n দ্বারা রিপ্লেস করলে তাদের যেই সাধারণ পদ সেটা কেমন আসবে, সেটা আসবে হচ্ছে আমার -1 টু দি পাওয়ার n - 1 n ডিভাইডেড বাই n প্লাস 1। এইটা হচ্ছে আমার সাধারণ পদ, এবং তোমরা যদি n এর মান 1 2 3 4 5 6 করে মিলায় দেখো তোমরা কিন্তু আলটিমেটলি এই জিনিসটাই পাবা মাইনাস সহ। অর্থাৎ -1 এর বিজোড় ঘাতগুলোর ক্ষেত্রে তোমরা সংখ্যার সামনে মাইনাস পাবা, জোড় ঘাতগুলোর ক্ষেত্রে তখন তোমরা পজিটিভ সংখ্যা পাবা, সামনে কোনো মাইনাস থাকবে না। ওকে, এইটা ছিল আর কি সাধারণ পদ নির্ণয় নিয়ে কিছু কথাবার্তা। আশা করি বুঝতে পেরেছো, কারণ সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে কিছু অবজারভেশন এর প্রতি কেয়ারফুল থাকার পাশাপাশি অনেক অনেক প্র্যাকটিস দরকার। এর জন্যই আর কি আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেখালাম। ওকে ফাইন, এখন আমরা চলে আসি একটু রিভার্স অ্যাক্টিভিটিতে। সেটা হচ্ছে আমরা তো এতক্ষণ অনুক্রম থেকে সাধারণ পদটা নির্ণয় করলাম, যেটা রীতিমতো একটু টেকনিক্যাল ব্যাপার, কিন্তু যখন আমার সাধারণ পদ দেওয়া থাকবে সেটার উপর ভিত্তি করে অনুক্রম বানানো কিন্তু আসলে কোনো ব্যাপারই না, এটা খুবই সোজা, কারণ জাস্ট n এর মান আমাকে 1 2 3 4 বসাতে হবে এই আর কি। তো চলো আমরা এখান থেকে প্র্যাকটিস করে ফেলি। সাধারণ পদ দেওয়া আছে, আমরা এখান থেকে অনুক্রম বের করবো, জাস্ট কয়েকটা পদ লিখলেই হবে আমাদের। 1 নাম্বারটার জন্য 1 নাম্বারটার অ্যান্সার কি হবে, আমি যদি n এর মান 1 নেই তাহলে 1 নিলে এখানে -1 থাকবে, 1 - 1 থাকবে হচ্ছে 0। যদি 2 নেই তাহলে আসবে হচ্ছে আমার 2, 3 নিলে 0, 4 নিলে 2, 5 নিলে 0, 6 নিলে 2, 7 নিলে 0, 8 নিলে 2, এভাবে চলতেই থাকবে আর কি। সো 0 2 ছাড়া আসলে এখানে নতুন কোনো পদ আর নাই, এগুলোই আসবে। 2 নম্বর একটু আসি আমরা। এখানে বলা হচ্ছে যে 1 - -1 টু দি পাওয়ার n। তো n এর মান যদি 1 নাও, n এর মান 1 নিলে জিনিসটা কি আসে, -1 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তো এখানে আসবে হচ্ছে 2। খালি সিকোয়েন্সটা একটু পরিবর্তন হবে, 2 নিলে দেখবা আবার 0 হয়ে গেছে, তো 0, তারপর 3 নিলে আবার 2, 4 নিলে আবার 0, 5 নিলে আবার 2, 6 নিলে আবার 0, 7 নিলে আবার 2, 8 নিলে আবার 0, এই আর কি। 2 আর 0ই আছে, খালি হচ্ছে সিকোয়েন্সটা একটু রিভার্স হয়ে গেছে আর কি। এই 3 নাম্বারটার ব্যাপারে আসি। 3 নম্বরে বলা হচ্ছে যে 1 প্লাস -1/2 টু দি পাওয়ার n। ঠিক আছে, আমরা যদি n এর মান 1 নেই তাহলে জিনিসটা হবে হচ্ছে হাফ। n এর মান যদি 2 নেই তাহলে হচ্ছে 1 প্লাস 1/4 কত আসে দেখি, 1 প্লাস 1/4 5/4। ওকে, যেহেতু পজিটিভ হয়ে যাচ্ছে, তারপর যদি আমরা 3 নেই তাহলে এটা আসতেছে হচ্ছে 1 - 1/8 -7/8 আসবে, 7/8। তারপর হচ্ছে আমরা লিখলাম 1 প্লাস 1/16 17/16 4-এর জন্য। আরেকটা জাস্ট লিখি, তারপরে আর লিখবো না। 1 - 1/32 32 বলার কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার 5, n এর মান 5 ধরেছি আর কি। 1/32 31/32, রাইট। এই তো চলমান হইল। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের 4 নাম্বার যেটা, সেটা একটু দেখি। 1 যদি নেই তাহলে জিনিসটা আসতেছে কি, জিনিসটা আসতেছে হচ্ছে 1/π, তারপর 2 স্কোয়ারে 4, 4/√π, এরপর 3 স্কোয়ারে 9, কিউব √5, 16,
4th root of pi, এভাবে এভাবে চলমান আর কি। বাকিগুলো তার মতো করে আসবে। ln n by n, এটা একটু সলভ করি আমরা। এইটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে n এর মান যদি আমরা 1 নেই তাহলে ln n এর মান 0, আর এটা হচ্ছে আমাদের 1, তো আলটিমেটলি 0ই আসে। তারপরে আসবে হচ্ছে ln 2 by 2, ln 3 by 3, ln 4 by 4, এভাবে বাকিগুলো যা আসার তা আসবে। আর ফাইনালি যেটা সেটাও আমরা করি, cos n pi by 2, ঠিক আছে। n এর মান যদি আমরা 1 নেই তাহলে খালি pi by 2 হয়, যেটার মান হচ্ছে 0। 2 নিলে পাই হয়, পাই হইলে মান হচ্ছে -1, তারপর আবার 0, তারপর ওই যে যেটা বললাম একটু আগে মনে হয় তোমাদের সাথে একটু ডিসকাস করেছি যে আমার যখন অনুক্রমের ভিতরে মাইনাস প্লাসের একটা ইন্টার কনভার্সন চলবে তখন দুইটা জিনিস হতে পারে, -1 নিয়ে কাজ হতে পারে বা ত্রিগুণমিতিক ফাংশন চলে আসতে পারে। ত্রিগুণমিতিক ফাংশনের বেলায় মানগুলো একটু রেগুলার হয়, যেটা এই যে এখানে দেখাচ্ছি 0 -1 0 1, এরপর দেখবা আবার 0 -1 আবার 0 1, এই সিকোয়েল কিন্তু চলতেই আছে। এই ধরনের একটা রেগুলার সিকোয়েন্স চলতে থাকে এবং এটা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু এই হ্যাফাজার্ড ওয়ে এটা আসলে কোনো ত্রিগুণমিতিক ফাংশনের আউটপুট হতে পারে না। তো এই জন্য আমি এখান থেকে ডিসাইড করেছি যে হ্যাঁ আমার এখানে হয়তো -1 এর ঘাত নিয়ে কাজ করতে হবে, এবং আলটিমেটলি সেটাই করতে হয়েছে আমাকে। ওকে, এই তো আমার এখানে 6টা প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়ে গেল। এটা খুবই এখানে আসলে বোঝানোর কিছু নাই, জাস্ট হচ্ছে এন এর মানগুলো 1 2 3 4 বসানোর মাধ্যমে জাস্ট কয়েকটা পদ লিখে দিবা, শেষ। ওকে ফাইন। এখন আমরা যা যা শিখলাম এতক্ষণ পর্যন্ত অনুক্রম নিয়ে, সেটা নিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো দেখো এখানে বলা হচ্ছে কোনো একটা অনুক্রমের n তম পদ un is equal to 1 plus minus 1 to the power n plus 1। আচ্ছা, প্রশ্নের এটা একটু নোটিফাই করে রাখা ভালো। হলে এর 5তম পদ এত, 12তম পদ এত, 10টা পদের সমষ্টি এত। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। প্রথমে আমরা 1 নম্বর অপশনটা নিয়ে একটু যাচাই করে দেখি। 5তম পদ, তার মানে জাস্ট হচ্ছে n এর জায়গায় আমাকে 5 বসাইতে হবে। n এর জায়গায় যদি আমি 5 বসাই, u5 এর মান কত? 1 plus -1 to the power 5 plus 1, তাই তো? হ্যাঁ, তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে 1 প্লাস, যেহেতু 6 তার মানে এটা আর -1 থাকবে না, এটা 1 হয়ে যাবে 2। তার মানে প্রথম যে অপশনটা দেখলাম এটা কিন্তু কারেক্ট, যে আমার 5তম পদ হচ্ছে 2। 2 নাম্বারটা যেটা 12তম পদ হচ্ছে 12, এটা আমরা এখন একটু ভেরিফাই করে দেখি। এটা আমরা ভেরিফাই করি যে u12 যদি নেই তাহলে হচ্ছে আমার 1 প্লাস -1 টু দি পাওয়ার 12 প্লাস 1 আসতেছে হচ্ছে 1, যেহেতু 13 তার মানে এখানে মাইনাস থাকবে, এটার মান হয়ে যাবে আমাদের 0। তো আমার কিন্তু 12তম পদের মান হচ্ছে আসলে 0, কিন্তু আমার 2 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি যে 12তম পদের মান দেওয়া হচ্ছে 12, তার মানে এটা অবশ্যই একটা ইনকারেক্ট অপশন। তো আমার 2 নাম্বার যেহেতু ইনকারেক্ট, 3 নাম্বারকে অটোমেটিক আমার কারেক্ট হইতেই হবে, কারণ এটা যেহেতু একটা হায়ার অ্যাবিলিটি কোয়েশ্চেন, যে কোনো দুইটাকে কারেক্ট হওয়াই লাগবে। 3 নাম্বারটা অটোমেটিক কারেক্ট। এই ট্রিকটাকে কিন্তু তোমরা পরীক্ষার হলেও অ্যাপ্লাই করতে পারো। কিভাবে? যে তোমাকে যখন এই ধরনের উচ্চতর দক্ষতা টাইপের কোয়েশ্চেন থাকবে, তুমি একদম প্রথম অপশন থেকে অ্যানালাইসিস করবা। করার পথে যদি তুমি দ্বিতীয় অপশন বা প্রথম অপশন কোনোটা যদি ভুল পাও, অটোমেটিকলি ধরে নিবা যে ভুলটা বাদে বাকি যে দুইটা অপশন সেটা অটোমেটিক ঠিক, সেটা নিয়ে তোমার আর আলাদা করে অ্যানালাইসিস করার দরকারই হবে না। যেরকম আমি এখানে করেছি, 2 নাম্বারটা আমি ভুল পেয়েছি, 3 নাম্বারটা আমার আর যাচাই করার কোনো দরকার নেই, কারণ আমি জানি যে 1 ঠিক হইলে 3ও আমাকে ঠিক হওয়াই লাগবে, যেহেতু 2 নাম্বারটা আমার ভুল। তার মানে এখানে অ্যান্সার কোনটা? এখানে অ্যান্সার হচ্ছে আমার 1 and 3, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি। ওকে, সো এটা আমরা পেয়ে গেলাম, খুবই সোজা এমসিকিউ। দেন হচ্ছে আমরা আসি, আচ্ছা আগাই গেলাম মনে হয়। হ্যাঁ, কোন একটি অনুক্রমের n-তম পদ un, কোন একটি অনুক্রমের n-তম পদ un is equal to 1 by n, আর un এর মান যদি আমার 10 to the power -4 থেকে ছোট হয়, তাহলে n এর একটা সম্ভাব্য মান বের করতে হবে। এটা আমরা অসমতার ধারণা থেকে এখানেই মোটামুটি সলভ করে ফেলতে পারি 2 লাইনে। কিভাবে? দেখো, এই জিনিসটাকে আমি এর সূত্র অ্যাপ্লাই করেই লিখি, যেটাকে লেখা যায় 1 by n, আর -4 কে ভগ্নাংশ আকারে লিখলে লেখা যায় 1 by 10 to the power 4। যখনই ভগ্নাংশ থেকে আমি উল্টা করে দিব, আমার যে গ্রেটার দেন ইকুয়াল টু সাইন সেটাও কিন্তু তার ডিরেকশনটা পরিবর্তন করে ফেলবে।
তার মানে আমি 1/n কে যদি এখানে n লিখি আর 10⁴ কে যদি আমি 1টা বাদ দিয়ে উপরে লিখি, অবশ্যই আমার ভগ্নাংশটা সাইনটা এদিকে ছিল, এখন সাইনটা হয়ে যাবে এদিকে। মানে n আমার অবশ্যই 10⁴ এর থেকে বড় হইতে হবে। তো n যদি আমার 10⁴ এর থেকে বড় হওয়া লাগে, এই অপশনটা আসলে কোথায় আছে? এই অপশনটা আমরা একমাত্র খুঁজে পাচ্ছি অপশন নাম্বার 3-এ। বাকি দুইটা কিন্তু ইনকারেক্ট, ডেফিনেটলি ইনকারেক্ট। তার মানে নিচের কোনটা সঠিক? সঠিক হচ্ছে শুধুমাত্র অপশন নাম্বার এ, অর্থাৎ 3 নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক। ওকে, আশা করি বোঝা গেল। আরো একটা সহজ এমসিকিউ, যে কোনো অনুক্রমের un যদি এরকম হয় তাহলে u20 কত? ঠিক আছে, u20 তুমি এখানে 20 বসাও, বেরোয় আসবে। আমরা বসায় দেখি। u20 is equal to 1 minus -1 to the power 20 divided by 2. 1 মাইনাস, এটা তো প্লাস হবে, সো +1 ডিভাইডেড বাই 2, যেহেতু জোড় খাতে এই জন্যই -1টা আসলে থাকে নাই, +1 হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছি আমরা 0, তার মানে টোটাল টার্মটাই আমাদের হবে 0, অর্থাৎ অ্যান্সার কোথায়? অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। ওকে, আশা করি এটা বোঝা গেল। দেন আমরা চলে আসি যে un is equal to 1 প্লাস এরকম এর প্রথম 20টা পদের সমষ্টি আমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। প্রথমে আমরা এর কয়েকটা পদ একটু লিখি, সবগুলো পদ লিখতে হবে না। কেন লিখতে হবে না এটা আমি কয়েকটা পদ লিখলেই তোমরা বুঝতে পারবা। ওকে, আমি যদি n এর মান অবশ্যই 1 থেকেই শুরু হবে, 1 2 3 4 এর করেসপন্ডেন্সে অনুক্রমের পদগুলোকে ধারাবাহিকভাবে লিখে যাই, সেটা হবে আমার আচ্ছা এখানে অনুক্রমটা লিখে তারপর লেখা শুরু করি। অনুক্রমটা এখন দেখতে কেমন হবে? জিনিসটা হবে 1 মাইনাস -1 টু দি পাওয়ার 1, সো -1, এখানে 2 আর 2 কাটা গেল, থাকবে হচ্ছে 1। n এর মান 1 এর জন্য দেখবা 1, তারপর দেখবা 0, তারপর দেখবা 1, তারপর দেখবা 0, তারপর দেখবা 1, তারপর দেখবা 0, তারপর দেখবা 1, তারপর দেখবা 0। কিসের জন্য? 1 এর জন্য দেখবা হচ্ছে 1, কারণ -1 আর টু দি পাওয়ার 1 দিলে -1 থেকে যাবে, দুইটা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, আর 2 দিয়ে ডিভাইড করলে 1 থাকবে। 2 এর জন্য দেখবা 0, 3 এর জন্য দেখবা 1, 4 এর জন্য দেখবা 0। পরবর্তীগুলোর জন্য একই সিকোয়েন্সে ফলো করবে, 1 0 1 0 1 0 1 0 এরকম। তো এখন তোমাকে বলা হচ্ছে 20টা পদের সমষ্টি নির্ণয় করো। আমি এখানে প্রথম 2টা পদের সমষ্টি নিয়ে একটু দেখি। তুমি যদি এখানে প্রথম 2টা পদের সমষ্টি নাও, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে 1 + 0 is equal to 1, এবং এই সিকোয়েন্সটা কিন্তু সে থ্রু আউট দ্য অনুক্রম মেইনটেইন করে যাচ্ছে। তার মানে তুমি যদি 2টা নাও তাও তোমার যোগফল 1 হবে, তুমি যদি 4টা নাও তাও তোমার যোগফল হবে 1 + 1 2, কারণ হচ্ছে 1 × 2 2, 2টা জোড়া নিচ্ছ। 3টা জোড়া যদি নাও তাহলে তোমার হবে 3 × 1 3, 4টা জোড়া নিলে সেটা হয়ে যাবে 4 × 1 4, এরকম আর কি চলমান থাকবে। সো এই জন্য আমার আসলে পুরো অনুক্রমটা লেখার কোনো দরকার ছিল না। 1 জোড়া, এটার জন্য 1 × 1। আমরা এখানে কিন্তু ইভেন একটা জেনারেল ফরম্যাটও দাঁড় করাইতে পারি। 2 জোড়া, তাই 2 × 1। 3 জোড়া, 3 × 1, আর ফাইনালি হচ্ছে 4 জোড়া, যার জন্য 4 × 1। তার মানে কি আমি যদি এখন n জোড়া এখান থেকে বের করতে যাই, n জোড়া, তাহলে তার জন্য আমার সামেশনটা কি হবে বা সমষ্টিটা কি হবে? সমষ্টিটা হবে আসলে n × 1। এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। যখন তুমি আসলে ধরে ধরে সবগুলো পদ লিখতে যাবা না, তখন আসলে সামান্য কয়েকটা পদ লিখে তাদের ভেতরেই যদি তুমি একটা রিলেশন স্থাপন করতে পারো, আলটিমেটলি কিন্তু তোমার ওই পদ পর্যন্ত যাওয়াটা খুবই সোজা। যেমন দেখো আমি n জোড়ার জন্য বের করে ফেলেছি যে n × 1 হচ্ছে আমার সামেশন হতে হবে। তো আমি যদি 20টা পদ বলি, 20টা পদ বলতে আসলে কি বোঝায়? 20টা পদ বলতে আসলে বোঝায় যে আমাকে 10 জোড়া টার্ম নিতে হবে। তো 10 জোড়া টার্ম যদি নিতে হয়, তার যোগফল কত হবে? 10 × 1, যেটা হচ্ছে 10।
তার মানে কি 10 হচ্ছে আমাদের আনসার, তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, 10 হচ্ছে আমাদের উত্তর। ওকে, আশা করি এটা বোঝা গেল। ওকে, অনুক্রমের পর্ব মোটামুটি এখানেই আমাদের শেষ। এর থেকে বেশি অনুক্রম বোঝার কোনো দরকার নেই এবং কোনো দরকার পড়বেও না, পরীক্ষাতে এর চেয়ে বেশি অনুক্রম নিয়ে কিছু আসবেও না তোমাদের। আসি আমরা হচ্ছে ধারার ভিতরে। ধারা আসলে জিনিসটা কি? একদম ক্লাসের শুরুতে অনুক্রমের যে সংজ্ঞাটা আমি তোমাদের দিয়েছিলাম, যে পারস্পরিক পদগুলোর মধ্যে একটা ডেফিনিট ম্যাথমেটিক্যাল রিলেশন বা একটা বিশেষ গাণিতিক সম্পর্কর ভিত্তিতে প্রতিটা পদ তৈরি হবে আর কি। ধারার ক্ষেত্রেও জিনিসটা সেম, একদমই সেম। একটা জায়গায় শুধুমাত্র পার্থক্য, সেই জায়গাটা হচ্ছে অনুক্রম যখন আমরা লিখেছিলাম তার ভিতরে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা করি নাই। সোজা বাংলায় অনুক্রমের ভিতর প্রতিটি পদকে আমরা কিন্তু কমা দ্বারা আলাদা করেছিলাম। ওয়্যারএজ যখনই আমরা ধারাকে ডিফাইন করতে যাব, সব প্রপার্টি অনুক্রমের মতো হলেও তাদের পদগুলোর মাঝখানে কমার বদলে এখন একটা যোগ চিহ্ন দিতে হবে। এইটাই হচ্ছে অনুক্রম এবং ধারার ভিতরে ডিফারেন্স, অর্থাৎ এখানে যোগ করার একটা ব্যাপার থাকবে। তো চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝি। জিনিসটা বোঝা ব্যাপার না, মুখের কথা দিয়েই বোঝা যায়। ধরো আমি এখানে একটা অনুক্রম লিখলাম যেটা আমি ক্লাসের শুরুতে লিখেছিলাম। ধরো একটা অনুক্রম লিখলাম যে আমি 1 3 যেটা শুরুতে লিখছিলাম আর কি 5 7 9 এক্সেট্রা এক্সেট্রা। দেখো প্রতিটা পদের মাঝখানে একটা করে কমা ছিল, জাস্ট একটা রিলেশন ছিল তাদের মধ্যে +2 করে। এই জিনিসটাকে যদি আমরা এখন ধারার স্টাইলে লিখতে যাই, ধারা, তাহলে জিনিসটা হবে এরকম, কমার বদলে +1 +3 +5 +7 +9 চলমান। অর্থাৎ তাদের ভিতরে সবকিছু ঠিকঠাক থাকলেও এখন কিন্তু একটা ম্যাথমেটিক্যাল অপারেশন এর ভিতরে চলে আসছে, যেটা হচ্ছে যোগ করতে হবে আমাদেরকে। সো সবগুলো পদের মাঝখানে আমার যোগ চিহ্ন বসাতে হবে। সিমিলারলি দ্বিতীয় যে উদাহরণটা ছিল সেটা ছিল এরকম, যে আমার অনুক্রমটা দেখতে ছিল অনেকটা 1 3 9 27 এক্সেট্রা এক্সেট্রা। এটাকে যদি আমি ধারা রূপে প্রকাশ করতে যাই তাহলে জিনিসটা হবে 1 +3 +9 +27 এক্সেট্রা 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 এক্সেট্রা। তো এই তো জাস্ট ডিফারেন্স একটাই, যেখানে কমা ছিল কমার বদলে আমাকে এখন প্লাস চিহ্ন ইন্ট্রোডিউস করতে হবে। এটাই হচ্ছে অনুক্রম আর ধারার ভিতরে পার্থক্য। তো ডেফিনেশন যদি বোঝা হয়ে থাকে, এবার আমরা চলে আসি কিছু ক্লাসিফিকেশনে। ধারার ম্যাথ আমরা পরবর্তী লেকচারগুলোতে করব, আপাতত ক্লাসিফিকেশন দেখি। ক্লাসিফিকেশনটা আসলে দুইটা ব্রড প্যারামিটারের উপর ভিত্তি করে হয়ে থাকে। প্রথম যেটার উপর ভিত্তি করে আমাদের ক্লাসিফাই করা যায় ধারাকে, সেটা হচ্ছে পারস্পরিক দুইটা রাশির মধ্যে সম্পর্কের উপর। পারস্পরিক দুইটি রাশির সম্পর্কের উপর ভিত্তি করে ধারাকে দুইটা ভাগে ভাগ করা যায়। মানে হচ্ছে বেসিক্যালি ধারার ভিতরে একটা পদ আর একটা পদের সাথে কিভাবে রিলেটেড, তাদের মধ্যে গাণিতিক সম্পর্কটা কি, আমি কি প্লাস করার মাধ্যমে অন্য পদটা পাচ্ছি নাকি গুণ করার মাধ্যমে অন্য পদটা পাচ্ছি, এটার উপর ভিত্তি করে দুইটা ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর আর গুণোত্তর দুইটা টার্ম কিন্তু আমি একদম ক্লাসের শুরুতে অনুক্রমের ক্ষেত্রে মেনশন করে আসছি। ধারার ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রকারভেদটা প্রযোজ্য, যে আমার একটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর মানে কি? ডেফিনেশনে তোমরা দেখতে পাচ্ছ যে সংখ্যাগুলোর মধ্যে প্রতিটা সংখ্যার সাথে পূর্ববর্তী সংখ্যার পার্থক্য সবসময় স্থির থাকবে। পার্থক্য সবসময় স্থির থাকবে। এটার একটা এক্সাম্পল হচ্ছে এরকম, যে হ্যাঁ 1 +4 +7 +10 +13 এরকম চলমান। এখানে খেয়াল করে দেখো যে আমার প্রতিটার মাঝখানে যদি আমি পার্থক্য নির্ণয় করতে যাই, এটা কিন্তু অলওয়েজ সেম। 1 এর সাথে আমার +3 যোগ করা লাগবে, তাইলে আমি 4 পাবো। 4 এর সাথে আমার +3 যোগ করা লাগবে, তাইলে আমি 7 পাবো। 7 এর সাথে আমার +3 যোগ করলে 10, 10 এর সাথে আবার +3 যোগ করলে 13, 13 পর আসবে 16, দেন আসবে 19, সবগুলো কিন্তু +3 যোগ করে করে আসতেছে। থ্রু আউট দ্য টার্ম +3 ছাড়া কিন্তু আমরা কোনো কিছু যোগ করতে পারতেছি না। তো এই যে কনস্ট্যান্ট পার্থক্য বজায় রাখা, এটার উপর ভিত্তি করে যে ধারাটা আমাদের তৈরি করা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সমান্তর ধারা, যোগের সম্পর্ক। ফাইনালি আমরা চলে আসি হচ্ছে গুণোত্তর ধারা। ও হ্যাঁ, সমান্তর ধারা একটা ইংলিশ নাম আছে, এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, যারা ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য। আর গুণোত্তর ধারা হচ্ছে যেই ধারা প্রতিটা পদ তার পূর্বের পদকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যায়। ওটা ছিল যোগ করলে, এটা হচ্ছে গুণ করলে পাওয়া যায়, তাকে আমরা বলি গুণোত্তর ধারা। এটার একটা এক্সাম্পল কেমন হতে পারে? এক্সাম্পল হতে পারে যে লেটস সে এরকম
আমি লিখলাম 2 6 18, সরি কমা তো হবে না, প্লাস হবে 2 প্লাস 6 প্লাস 18 প্লাস 54 প্লাস, চলো দেখো তাদের ভিতরকার যে পার্থক্য সেটা কিন্তু স্থির না, তার মানে পার্থক্যর থিওরি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। উল্টা আমরা যদি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করি যে হ্যাঁ 2 থেকে 6 যেতে 2 এর সাথে আমাকে অবশ্যই 3 মাল্টিপ্লাই করতে হবে, একইভাবে 6 থেকে 18তে যেতে আমাকে 3 গুণ করতে হবে, 18 থেকে 54তে যেতেও আমাকে 3 গুণ করতে হবে, এবং সিমিলারলি 54 সাথে 3 গুণ করলেও কিন্তু আমরা তারপরের টার্মগুলোকে পেতে থাকবো আর কি। তো এই যে সবসময় একটা কনস্ট্যান্ট রাশি, এই ক্ষেত্রে হচ্ছে 3, এই যে একটা কনস্ট্যান্ট সংখ্যা দ্বারা অলওয়েজ পূর্ববর্তী পদকে গুণ করে আমরা যে পরের পদটা পাচ্ছি, এই অ্যারেঞ্জমেন্টে যদি আমার কোনো ধারা গঠিত হয় এটাকে আমরা বলি হচ্ছে গুণোত্তর ধারা, ইংলিশে এটাকে আমরা বলি হচ্ছে জিওমেট্রিক সিরিজ। ওকে, সো আশা করি হচ্ছে বোঝা গেল, এটা হচ্ছে আমাদের সম্পর্কের, দুইটা রাশির সম্পর্কের ভিত্তিতে ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন সম্ভব যার প্যারামিটার হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ পদ সংখ্যার ভিত্তিতেও কিন্তু আমরা ধারাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে সসীম ধারা। সসীম ধারা মানে কি? সসীম কথাটার অর্থ হচ্ছে লিমিটেড বা ফাইনাইট, বা একটা নির্দিষ্ট সীমার পর সে আর আগামে না, এই জিনিসটাকে আমরা সসীম বলে থাকি। যেখানে একটা নির্দিষ্ট সংখ্যক পদ রয়েছে, মানে যেই ধারার পদ সংখ্যা আমরা গুলি গুণে শেষ করতে পারবো। যেমন ধরো আমি যদি এখানে লিখি যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এই ধরো এটাই লিখলাম, বা ধরো আরেকটা বেশি লিখি প্লাস 11। দেখো তো সসীম ধারার ডেফিনেশন অনুযায়ী আমার এখানে পদ আছে কয়টা, আমি কি সেটা গুণে শেষ করতে পারবো? অবশ্যই গুণে শেষ করতে পারবো। এখানে পদের সংখ্যা হচ্ছে আমার 6, তাই তো? এখানে আমার পদ সংখ্যা হচ্ছে 6, তার মানে যেহেতু এখানে পদ সংখ্যা আমাদের লিমিটেড বা সীমিত, তাই আমরা এটাকে বলি হচ্ছে সসীম ধারা, ইংলিশে এটাকে আমরা বলি ফাইনাইট সিরিজ। আর ফাইনালি হচ্ছে মেইন টপিক, যেটা নিয়ে পরবর্তীতে আমরা আরো ডিটেইলে ডিসকাস করব, সেটা হচ্ছে আমাদের অসীম ধারা, আমাদের চ্যাপ্টারের টাইটেল। সো অসীম ধারা জিনিসটা কি? যেই ধারায় পদ সংখ্যা অসীম, খুবই খুবই সিম্পল একটা জিনিস, যেই ধারায় পদ সংখ্যা অসীম তাকে আমরা অসীম ধারা বলি। এটার এক্সাম্পল কি হতে পারে? অবশ্যই তোমরা সবাই সেট চ্যাপ্টারে পড়ে আসার কথা যে আমাদের স্বাভাবিক যে সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাগুলোকে যদি আমি যোগ আকারে লিখতে থাকি, লেটস সে 1 2 3 4 5 6, ধরো যাচ্ছে তো যাচ্ছেই, তুমি বলো আনলেস তুমি এখানে লিমিট যদি সেট না করো, তুমি কি এই স্বাভাবিক সংখ্যাগুলোকে গুণে শেষ করতে পারবা? শেষ কিন্তু করতে পারবা না, সে কিন্তু অসীম পর্যন্ত চলে যাবে, এবং অসীমের ধারণা আসলে কি এটা কিন্তু আমরা কেউই জানি না। সো এখানে যেহেতু আমাদের পদ সংখ্যা আনলিমিটেড, ইন আদার ওয়ার্ডস আমার এখানে পদ সংখ্যা হচ্ছে ইনফিনিটি বা আনলিমিটেড, বা আমরা গুণে শেষ করতে পারবো না, অসীম সংখ্যক, এই ধরনের ধারাকে আমরা বলি হচ্ছে অসীম ধারা, ইংলিশে এটাকে বলা হয় ইনফাইনাইট সিরিজ, যেটা আমাদের চ্যাপ্টারের টাইটেল, যেটা নিয়ে পরবর্তী লেকচারগুলোতে আমাদের আরো বিস্তারিত আলোচনা হবে। ওকে, সো এই ক্লাসিফিকেশনগুলো বুঝে থাকলে চলো এবার আমরা একটা ছোট্ট ম্যাথ করবো, এরপরেই প্রবলেম আমাদের ক্লাস শেষ। যেটা হচ্ছে দেখো এখানে একটা ধারা দেওয়া 2 + 3 √2 9 27/√2, এখানে বলেছে আমার n তম পদ কোনটি। সাধারণ পদ নির্ণয়ের ব্যাপারটা অনুক্রমের ক্ষেত্রে যেভাবে কাজ করে, ধারার ক্ষেত্রেও একইভাবে কাজ করে। তোমাকে অবজারভেশনের মাধ্যমে আসলে বের করে আনতে হবে যে এখানে আসলে চেঞ্জ হচ্ছে কোনটা, চেঞ্জ হচ্ছে না কোনটা, এবং আমি চলক দ্বারা রিপ্লেস করব আসলে কোন জায়গায়। এমসিকিউ এর ক্ষেত্রে এই হেক্টিক যে প্রসেস, এখান থেকে কিন্তু আমরা একটু বের হয়ে আসতে পারি। কিভাবে বের হয়ে আসতে পারি? এমসিকিউতে তোমাকে কিন্তু বাই ডিফল্ট 4টা অপশন দিয়ে দেওয়া থাকবে। তুমি যেটা করতে পারো যে এই যে 4টা অপশন দেওয়া থাকবে সাধারণ পদের, প্রতিটা অপশনের ভিতরে তুমি যদি n এর মান 1 2 3 4 করে তোমার প্রশ্নে দেওয়া অনুক্রম বা ধারার সাথে মিলাও, যেটা ঠিক হবে সেটাই কিন্তু আলটিমেটলি তোমার অ্যান্সার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাকে এত চিন্তা করে পরিবর্তিত হচ্ছে কোনটা, পরিবর্তন হচ্ছে না কোনটা, এগুলো অ্যানালাইসিস করে সাধারণ পদ বের করার থেকে রাদার এখানে ব্যাক ক্যালকুলেশন করে অনুক্রমটা বা ধারাটা বের করাটা কিন্তু মাচ ইজিয়ার। এভাবে কিন্তু তোমরা এমসিকিউতে টাইমটা বাঁচাতে পারো। এই জিনিসটাই হচ্ছে আমি এখানে করব, ব্যাক ক্যালকুলেশন করব যাতে আমার ম্যাথটা ফাস্টার শেষ হয়। যেমন ধরো এর ক্ষেত্রে যদি আমরা ধারাটাকে জেনারেট করতে যাই n এর মান 1 2 3 4 এর জন্য, দেখো জিনিসটা কি হয়, 1 নিলে জিনিসটা হচ্ছে 2, কারণ ওখানে √1 এর আসলে কোনো নাম নেই। 2 নিলে জিনিসটা আসতেছে আমার 3 √2, ঠিক আছে? আচ্ছা অবশ্যই এখানে প্লাস হবে মাঝখানে।
3√2। তারপর আসতেছে কি, তারপর আসতেছে হচ্ছে যদি আমি এখানে 3 নেই, 3 আর 1 4, 4√3। এখন প্রথমটা মিলে গেছে, 2 নাম্বারটা মিলে গেছে। 3 নাম্বারে যদি আমি আসি, মিলছে কি? মিলে নাই কিন্তু, কারণ এটা ছিল 9। 3 নাম্বারটা মিলে নাই, তার মানে আমাদের এ নাম্বার অপশনটা ভ্যালিড না, অবশ্যই এটা রাইট অ্যান্সার হবে না। আমরা এইটা একটু দেখি, সি নাম্বারটা একটু দেখি, দেখি কি হয়। আচ্ছা, বি নাম্বারটা দেখি, সিরিয়ালে যাই। বি নাম্বারে যদি আমরা আসি, তাহলে প্রথমে হচ্ছে আমার 2 ইন্টু এখানে 1, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। আচ্ছা না, তো এটা পুরোটাই হচ্ছে পাওয়ার 2 টু দি পাওয়ার। আচ্ছা, একটু আলাদাভাবে দেখি, 2 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস 2 1, যেহেতু 4টা দেওয়া, 4টার সাথে তোমাকে একটু ম্যাচ করায় দেখতে হবে, 2 মাইনাস 1, এরপর 2 1 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, এরপর 2 ইন্টু 1 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখি তো কি আসে। প্রথমটা আসে হচ্ছে 2, প্রথম পদটা মিলছে, ভালো। দ্বিতীয় পদ কি আসে? দ্বিতীয় পদ আসে হচ্ছে আমাদের 2 ইন্টু হাফ 1, মিলে নাই, মিলে নাই, তাই প্রথমে বাদ, তারপরে 4টা পদ আমি লিখি। এটা আসে হচ্ছে আমাদের হাফ, আর এইখানে আসে হচ্ছে আমাদের 1/4। তো দেখো, প্রথম পদটা ছাড়া কিন্তু অন্য কোনো পদই মিলতেছে না, তার মানে আমরা বি অপশনটাকে এখানে বাদ দিতে পারি, বিও আমাদের সঠিক অ্যান্সার না। 3 নাম্বারটা এবার আমরা একটু যাচাই করি। 3 নাম্বারে কি হচ্ছে? 3 নাম্বারে যদি আসি, তাহলে এখানে হচ্ছে আমার 2 3/√2 1 মাইনাস 1, তারপর 2 3/√2 2 মাইনাস 1, 2 3/√2 3 মাইনাস 1, 2 ইন্টু 3/√2 4 মাইনাস 1। দেখি আমাদের পদগুলো কি আসে। প্রথমে আসতেছে হচ্ছে 0, যেহেতু 2, পাওয়ার হচ্ছে 1, তো এখানে আসতেছে হচ্ছে হ্যাঁ 3√2ই আসে কাটাকাটি করলে। দেন এটা 2, তার মানে 9 আর 2 2 2 কাটা গেল, তো এখানে 9 আসে। আর তারপর হচ্ছে আমাদের 3 3 3 কিউব হচ্ছে 27, আর এটা হচ্ছে 2√2, 2 আর 2 কাটা, হ্যাঁ 27/√2। খেয়াল করে দেখো, আমাদের কিন্তু 3 নম্বর অপশন দ্বারা যেই 4টা পদ ধারার দেওয়া ছিল আমাদের কোয়েশ্চেনে, 4টাই কিন্তু মিলে গিয়েছে। তো তার মানে আমরা এখানে খুব সহজে দেখি বলে দিতে পারি যে হ্যাঁ, ভেরিফাই করে আমরা দেখতে পারতেছি যেহেতু আমার সি নাম্বার অপশন দ্বারা ধারার 4টা পদই পাওয়া যাচ্ছে, তার মানে সি নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আর যেহেতু এখানে কারেক্ট অ্যান্সার একটাই হবে, সো আমার ডি নাম্বার অপশন আসলে দেখারই দরকার নেই, এটা আগে থেকেই বাদ। ওকে, এইটা ছিল আর কি জিনিস। এবার ব্যাক ক্যালকুলেশন করে কিন্তু তোমরা এমসিকিউর ক্ষেত্রে টাইমটা কমাইতে পারো। সিকিউর ক্ষেত্রে কিন্তু ওই যেই অ্যাকচুয়াল প্রসেস আমি বললাম, দেখে দেখে অবজারভেশন করে তোমাকে সাধারণ পদ আনতে হবে, সেটাই কিন্তু করতে হবে আর কি। সিকিউর ক্ষেত্রে ব্যাক ক্যালকুলেশন করার কোনো সুযোগ নেই। ওকে, সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের প্রথম লেকচার। এখানে জাস্ট আমরা অনুক্রম আর ধারার বেসিক যে ধারণাটা ডেফিনেশনের পাশাপাশি সেগুলো দেওয়ারই চেষ্টা করেছি। সামনে আমরা মূলত লেকচারগুলোতে অসীম ধারার যেই আলোচনাগুলো সেগুলোতে আরো একটু ডিপ ডাইভ করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।